তো এর জন্য প্রথমেই যেটা করতে হবে, এখানে যে মাছগুলো নিয়ে নিয়েছি দরকার মতো মাছের পিস নিয়ে নেবেন। তো মাছ আর সেই সঙ্গে দেখুন বাটিতে পাশে রয়েছে মাছের ডিম, দুটোতেই স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস, মাছ ভাজার আগে যদি মাছের মধ্যে একটু সর্ষের তেলও ম্যারিনেট করা যায়, সেই সঙ্গে মাছের ডিমেও যদি একটু সর্ষের তেল দেওয়া যায়, মাছ ভাজার সময় যেমন তেল কম ছিটাবে সেই সঙ্গে মাছের ডিমের মধ্যেও আস্তে গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এবারে মাছের ডিমের মধ্যে 1 চা চামচের থেকেও কম পরিমাণে একটু বেসন দিয়ে দিচ্ছি দেখলেন। তো প্রথমে মাছটাকে নুন হলুদ আর তেলের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, ঠিক মাছ ভাজার আগে যেভাবে মাছ ম্যারিনেট করা হয় সেইভাবে। এবারে দেখুন বেসন, নুন আর সর্ষের তেল ও হলুদ গুঁড়ো মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই মাছের ডিমটা মাখানোর সময় আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কোন অংশটা বাদ দেওয়া হবে। মাছের ডিমটা যে আস্তরণটার ভেতরে থাকে সেটাকে কিন্তু একদম মাছের ডিমগুলো নিয়ে বের করে দিতে হবে। এই রেসিপিতে এই অংশটা যেন না থাকে, শুধুমাত্র মাছের যে ডিমটা সেটুকুই এখানে থাকবে। এবার গ্যাসে একটা কড়াইকে বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে তাতে আমি কিছুটা সাদা তেল কিছুটা সর্ষের তেল দিচ্ছি। যদি পুরোটা সর্ষের তেলে রান্না করেন টেস্ট কিন্তু আরও ভালো পাবেন। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভাজবো। মাছ যেভাবে আপনি ভাজেন, যেরকম পছন্দ করেন ভেজে নেবেন। তবে এই রেসিপিগুলোর জন্য মাছগুলো খুব বেশি কড়া করে না ভেজে 2 দিক উল্টে পাল্টে হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। পুরো মাছ ভাজার ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না, শুধু ডাটা নষ্ট করে লাভ নেই, মাছ ভাজতে প্রায় সবাই জানেন। এবারে দেখুন যে তেলটা ছিল তার মধ্যে 6-7টা মতো বড়ি দিয়ে দিলাম। এখানে বিউলির ডালের বড়ি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বড়ি অনেক কিছু দিয়েই তৈরি হয়, তবে বিউলির ডালের বড়িটাই কিন্তু এই রেসিপির জন্য পারফেক্ট। লাল করে ভেজে বড়িগুলো তুলে নিলাম। বাকি যে এখানে দেখতে পাচ্ছেন তেলটা রয়েছে সেখানে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন কুমড়ো। এখানে মিষ্টি কুমড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা কুমড়োটা কিন্তু খুব বেশি ভালো লাগবে না এই রেসিপিতে। আর এরকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি, আপনি চাইলে এটাকে আরও ছোট পিসও করতে পারেন। তো অল্প একটু নাড়াচাড়া করে এখানে কুমড়োটাকে ভেজে নিলাম, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই এই রেসিপিতে যেন পারফেক্ট হয়, মানে যে যার স্বাদ অনুযায়ী হয় দেখবেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। লঙ্কার গুঁড়ো চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এবার আবার একটু কুমড়োটাকে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে 1-1.5 মিনিট মতো ভেজে নেব, যাতে করে কুমড়োটা একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কুমড়োর প্রায় সমান পরিমাণ বেগুন। আপনি চাইলে এখানে কুমড়ো, বেগুন, বড়ি সব কিছুই নিজের ইচ্ছে মতো কমাতে বা বাড়াতে পারবেন। বেগুনটা দেওয়ার পর আবারও 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, এবং ভেজে নেওয়ার পরে এর মধ্যে একদম মিহি করে বাটা একটা মশলা আমি অ্যাড করছি। মশলাটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে, খুব ভালো করে যাতে বাটা হয় দেখে নেবেন। তো এই মশলাটা আমি এখানে কি ব্যবহার করছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়েছি, আপনি চাইলে শিলনোড়াতেও নিতে পারেন। এখানে প্রায় 1/2 চা চামচের কাছাকাছি সাদা সর্ষে, তার থেকেও কম পরিমাণে কালো সর্ষে, প্রায় 1.5 চা চামচ মতো পোস্ত, আর সঙ্গে অবশ্যই স্বাদ মতো নুন দিতে হবে। আর এখানে আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করছি স্বাদ মতো। একটা জিনিস এখানে মানে আপনাদেরকে একটা টিপস দিই, সেটা হচ্ছে সর্ষে বাটতে গিয়ে অনেকেই বলেন তেতো হয়ে যায়। তার মধ্যে যদি নুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটেন সর্ষে কিন্তু তেতো হবে না। প্রায় 1 চা চামচ এখানে দেখুন কুমড়োর বীজ দিয়ে দিলাম। এবারে এখানে একটু জল মিশিয়ে নেব, তারপর একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক বাটাটা এরকম হবে। তো যে বাটা মশলাটা আমি দিলাম সেটা কিন্তু এই বাটা মশলাটা। এবারে অল্প একটু জলও দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে আমি মশলাটা বেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবারে এই যে কুমড়ো, বেগুন আর মশলা, এটাকে একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে নিন। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করবেন। খুব বেশি এখান থেকে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত কষানোর দরকার নেই, শুধু যখন দেখবেন বেশ ড্রাই হয়ে গেছে, কড়াইতে লাগছে, সেই সময় পর্যন্ত একটু ফ্রাই করে নিন। মশলা যদি এখানে কম কষানোও হয় তাও রেসিপি খেতে বেশ ভালো লাগবে। এবারে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণ আপনি পাতলা পছন্দ করলে একটু বেশি দেবেন,
আর যদি একটু ঘন পছন্দ করেন কম দেবেন। তো মোটামুটি সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় এবং জল তো কিছুটা টেনেই নেবে, তো সেই কারণে বা মাছও জল টানবে সেরকম বুঝে সবজিগুলো ডুবে থাকা মতো জল দিয়ে এখানে স্বাদ মতো আম দিয়ে দিতে হবে। কীরকম টক পছন্দ করছেন সেই অনুযায়ী খোসা ছাড়ানো কাঁচা আম দিয়ে দিতে হবে। এখানে আমের বদলে আমচুরও কিন্তু ব্যবহার করা যায়। তো এবারে দেখুন এটাকে 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে যখন দেখবেন যে আমগুলো একটু নরম হয়ে গেছে, তো বাড়িতে একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকে কিন্তু একই রকম টকের পরিমাণটা পছন্দ করেন না। সেই জন্য আমগুলো যখন একটু নরম হয়ে যাবে আমি এখান থেকে তুলে নিচ্ছি। এতে করে কি হবে, মানে এই যে ঝোলটা খুব বেশি পরিমাণ টক হবে না, আর সেই সঙ্গে যে বেশি টক পছন্দ করে সে কিন্তু এই আমটাকে আবার এই ঝোলের সঙ্গে চটকে নিয়েও খেতে পারবে। তো আমগুলো তুলে এটাকে আরও একটুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এবার যখন যদি ঢাকা খুলে দেখি যে কুমড়ো এবং বেগুন সব কিছু বেশ ভালো করে নরম হয়ে গেছে, তাহলে আর খুব বেশি কিন্তু এটাকে ফোটানোর বা আর ঢাকা দেওয়ার দরকার হবে না। তো সব কিছু যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু দেখে নিতে হবে। তাহলেই মাছগুলো দিয়ে দেবো। মাছ আর সেই সঙ্গে ভেজে রাখা যে বড়ি সেটাও এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। খুব বেশি আর ফোটানোর কোনো দরকার নেই। আর যেটা দেখলেন আপনারা যে আমি আমটাকে তুলে রেখেছিলাম, তো সেই আমটাকে আমি গ্যাস বন্ধ করে এইখানে দিয়ে দিচ্ছি। এরপরে নামিয়ে গরম গরম আপনি এটা ভাতের সঙ্গে সার্ভ করুন। তো আমি সার্ভ করার সময় আমগুলোকে একেবারে ওপরের দিকে রাখবো, যাতে করে যে টক বেশি পছন্দ করে তাকে আমটা আলাদা করে দেওয়া যায়, আর যিনি বাড়িতে হয়তো টক কম খান তাকে যাতে আমটা আর না দেওয়া হয়। এতে করে হালকা টক ভাবটাও থাকবে। আর এরকম রেসিপির সঙ্গে শুধু যদি একটু কাঁচা লঙ্কা থাকে তাহলে কিন্তু ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখানে দুটো মতো আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপরে আমগুলো ডুবে থাকবে এরকম পরিমাণ জল নিয়ে নিয়েছি। হাই ফ্লেমে রেখে আমগুলোকে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটতে শুরু করবে তারপরে প্রায় মিনিট 2 ফুটিয়ে নেবেন। ফোটালেই দেখবেন আমগুলো কিন্তু আগের থেকে অনেকটা ট্রান্সপারেন্ট লাগছে এবং একটু নরম হয়ে গেছে। সেই সময় আর বেশি ফোটানোর দরকার নেই, সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে এরকমভাবে ছান্তার সাহায্যে আমগুলো তুলে নিতে হবে জল থেকে। আমটা সেদ্ধ করে নেওয়ার ফলে এখানে যেটা হবে, আমের টক ভাবটা অনেকটা দূর হয়ে যাবে। আর কাঁচা আম প্রচুর পরিমাণেই টক হয়। এবার গ্যাসে একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে প্রায় 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবারে এতে দিচ্ছি 5 ফোড়ন, প্রায় 1 চা চামচ। 5 ফোড়নে যদি দেখেন সর্ষে মানে কালো সর্ষে মৌরি কম আছে তাহলে আলাদা করে একটু মিশিয়ে নেবেন। স্বাদ মতো একটু শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে এই শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে ফ্রাই করে নেব। তো আগের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কিন্তু মাছ দিয়ে আমের টক বলে আমাদের এখানে, যেটাতে একেবারেই চিনি কিন্তু ব্যবহার হয় না এবং এতে করে কোনো রকম অ্যাসিডও হয় না, খাবার খুব তাড়াতাড়ি হজমও হয়। তো যাই হোক, এবার যে মাছের ডিমটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে অল্প বেসন মেশানোর কারণটা হচ্ছে মাছের তেল একেবারেই দেখুন তেল থেকে আর ছিটবে না, নাহলে চারদিকে ছেটাতে থাকে, মাছের ডিম ভাজতে খুব অসুবিধা হয়। তবে বেশি পরিমাণ বেসন এখানে দেওয়া যাবে না। তো এবারে দেখুন বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, একদম আস্তে গন্ধ যেন চলে যায়, সুন্দর করে কিন্তু একবারে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে মাছের ডিমটাকে। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এবার অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আমটা। এই আমটা সেদ্ধ করে দিয়ে জলটা ফেলে দেওয়ার কারণে আম থেকে টক ভাবটা অনেকটাই চলে যাবে। মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। এটা কিন্তু একটা মিষ্টি চাটনি, মিষ্টি খেতেই ভালো লাগে। তো আমি অল্প একটু জল আর এবার স্বাদ মতো এখানে মিষ্টি দিয়ে দেব। যেহেতু আম থেকে টক জলটা অনেকটা বেরিয়ে গেছে তাই প্রথমে হয়তো আপনি বুঝতে পারবেন না কতটা চিনি বা গুড় লাগতে পারে। গুড় দিয়েও কিন্তু এটা বানানো যাবে। আমি যদিও আজকে আপনাদের সঙ্গে চিনি দিয়ে শেয়ার করছি। তো মোটামুটি বুঝে দরকার মতো চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু টেস্ট করে দেখলাম যে
আরও বেশ কিছুটা টক রয়েছে, সেই জন্য আরও অল্প পরিমাণে একটু চিনি, সঙ্গে যেহেতু একদম শুকনো হয়ে গেছে অল্প একটু এখানে জল আরও অ্যাড করলাম, সঙ্গে কালারটা ভালো আনার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে এবং সেই সঙ্গে চিনিটা গলে গেলেই এটা কিন্তু মাছের ডিম আর আমের চাটনি একেবারে রেডি। আমাদের গ্রাম বাংলায় পুরানো দিনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই চাটনিটা ভীষণ জনপ্রিয় ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।